জানাচ্ছি আজ ১২ নভেম্বর মঙ্গলবারের বিশেষ সংবাদ। যারা সারাদিন কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য এই সময় একত্রে সংবাদগুলো জানার বিশেষ এই আয়োজন মাস্টারি সংবাদের। প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের সঙ্গে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সংবাদের শিরোনাম: জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। বর্তমান সরকারের উদ্দেশ্যে যা বললেন মির্জা ফখরুল। রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন আর বিপ্লবীদের দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে, হাসনাত আবদুল্লাহ। রিজভির দুঃখ প্রকাশ। শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি। চীনে গাড়ি চাপায় নিহত ৩৫, আহত ৪৩। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ড স্কলারশিপ ঘোষণা করবে আল আজহার। ছেলের মামলা হামলায় বাড়ি ছাড়া মা। মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখে ছেলে সাদ। পদ্মায় এত পাঙ্গাস কখনো দেখেননি জেলেরা। নাহিদ রানায় মুগ্ধ সিমন্স, বললেন গতি কিনতে পাওয়া যায় না। বিস্তারিত সংবাদ। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্ট ও আরব আমিরাতের প্রেসিডেন্ট সহ ২০ জন বিশ্বনেতা আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা জলবায়ু সংকট সমাধানের উপায় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জাহাঙ্গীর বলেন, নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় তারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন জানান। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এমন কাউকে দায়িত্ব দেওয়া যাবে না যার কারণে সরকার বিতর্কিত হবে। আমাদের মনে রাখতে হবে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠনে আজ যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন জাতি হাতছাড়া না করে। এই সুযোগ হাতছাড়া হলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আজ মঙ্গলবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম কলেজে বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ মন্তব্য করেন তিনি। হাসনাত ওই পোস্টে জানান, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন আর বিপ্লবীদের দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে। তবে কী কারণে হঠাৎ এমন মন্তব্য করছেন বিষয়টি স্পষ্ট করেননি তিনি। তার পোস্টের কমেন্ট বক্সে করা বিভিন্ন জনের মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি সরানো নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমন স্ট্যাটাস দিয়েছেন। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো নিয়ে করা বক্তব্য সংশোধনী দিয়েছে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি, এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ওই সংশোধনী বক্তব্যে বলা হয়েছে, আজ গণমাধ্যমে প্রকাশিত বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে মর্মে একটি সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়। আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে গত রবিবার ইন্টারপোলকে
চিঠি দেওয়া হয়েছে ট্রাইব্যুনালে। আজ মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন, চিঠিতে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানানোর পাশাপাশি ইন্টারপোলকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করার বাধ্যবাধকতার কথা জানানো হয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবেন ট্রাইব্যুনাল। চীনে ঝুহাই স্পোর্টস সেন্টারে একটি গুরুতর ও ভয়ঙ্কর হামলা হয়েছে। একটি গাড়ি চাপায় ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ৬২ বছর বয়সী চালক, যার পদবি ফ্যান, একটি ছোট এসইউভি গাড়ি নিয়ে গেট দিয়ে জোর করে প্রবেশ করেন এবং স্পোর্টস সেন্টারের অভ্যন্তরীণ সড়কে ব্যায়ামরত লোকজনকে চাপা দেন। পুলিশ তাকে গাড়ির ভেতরে নিজের গলায় ও শরীরের অন্যান্য স্থানে আঘাত করতে দেখে দ্রুত আটক করে এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ফ্যান বর্তমানে কোমায় আছেন। শরীরে আঘাতের কারণে তিনি জিজ্ঞাসাবাদের জন্য উপযোগী অবস্থায় নেই বলে জানিয়েছে পুলিশ। বাংলাদেশের শিক্ষার্থীদের ফুল ফান্ডেড স্কলারশিপ দেবে আল আজহার বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ইমাম ডক্টর আহমেদ আল তায়েব একথা জানিয়েছেন। মঙ্গলবার সকালে আজারবাইজানের রাজধানী বাকুর রিটস কার্লটন হোটেলে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস। গ্র্যান্ড ইমাম বাংলাদেশের শিক্ষার্থীদের শৈল্পিক দক্ষতার প্রশংসা করেন। তিনি প্রধান উপদেষ্টার কাছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মেধারও প্রশংসা করেন। নোয়াখালীর সুবর্ণচরে ছেলের মামলা ও নির্যাতনে ৫ দিন ধরে বাড়ি ছাড়া মা আয়েশা আক্তার আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে। এই অভিযোগে মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের এক আত্মীয়ের বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই বৃদ্ধা। আয়েশা আক্তার উপজেলার চরজুবলি গ্রামের মৃত হাজি সিদ্দিকুল্লার স্ত্রী। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আমার ২ ছেলে ও ৫ মেয়ে। স্বামীর মৃত্যুর পর থেকে বড় ছেলে ফয়েজুল্লাহ আমাকে প্রতিনিয়ত মানসিক ও শারীরিক নির্যাতন করেই চলেছে। আয়েশা বেগম বলেন, আমার মাসে ৮ থেকে ১০,০০০ টাকার ঔষধ লাগত। তা চাইলে সে তার স্ত্রী পপির কথা শুনে আমাকে মারধর করত। স্বামীর সূত্রে পাওয়া সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য আমার উপর শারীরিক অত্যাচার করে সে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে জেল খাটায় আমাকে। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের ব্যবহার করে মানববন্ধন করিয়ে মিথ্যাচার করে। এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, সরকার ও প্রশাসনের কাছে তার যথাযথ বিচার চাই। বগুড়ার দুপচাচিয়ায় বাড়ির ডিপ ফ্রিজ থেকে লাশ উদ্ধার করা নারীকে তার ছেলেই হত্যা করেছে বলে জানিয়েছে র্যাব। প্রযুক্তিসহ বিভিন্ন প্রমাণের ভিত্তিতে সোমবার রাত ১২টার দিকে ছেলেকে আটকের পর মঙ্গলবার সকালে র্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ এহতেশামুল হক খান নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। জিজ্ঞাসাবাদে সাদ নিজের মাকে হত্যার বিষয়টি স্বীকার করে বলে জানান র্যাব কমান্ডার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে কমান্ডার বলেন, পরিবারের সঙ্গে কথা বলে র্যাব জানতে পারে সালমা খাতুনের সঙ্গে তার ছেলে সাদের হাতখরচের টাকা দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ চলছিল। একটি প্রেমের সম্পর্ক নিয়েও মায়ের সঙ্গে মনোমালিন্য ছিল সাদের, আর সম্ভবত জুয়া খেলায় সে জড়িয়ে পড়ে। এজন্য সে টাকা নিয়ে প্রতিদিন বাড়িতে মায়ের সঙ্গে ঝগড়া করত বলে জানিয়েছেন কমান্ডার। ১ সপ্তাহ ধরে শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ এলাকায় পদ্মা নদীতে জেলেদের জালে প্রচুর পরিমাণ পাঙ্গাস মাছ ধরা পড়ছে। একসঙ্গে এত পাঙ্গাস এখানে কখনো ধরা পড়েনি বলে জানিয়েছে জেলে ও মাছ ব্যবসায়ীরা। গত ১ সপ্তাহে ২ শতাধিক জেলে নৌকা গড়ে ৫ থেকে ৮ লাখ টাকার পাঙ্গাস মাছ বিক্রি করেছে। এলাকার এক জেলে বলেন, ২৫ বছর ধরে পদ্মায় মাছ ধরি, কখনো এত পাঙ্গাস মাছ একসঙ্গে দেখিনি। গতি দিয়েই সবার নজর কেড়েছিলেন তরুণ পেসার নাহিদ রানা। এরপর সাদা পোশাকের ক্রিকেটে দেখিয়েছেন ঝলক।
ওয়ানডের অভিষেকেও তুলেছেন গতির ঝড়। ঘণ্টায় 150 কিলোমিটারের বেশি গতি তুলে আফগান ব্যাটারদের ভুগিয়েছেন তরুণ এই টাইগার পেসার। নাহিদের এমন পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তাই ম্যাচ হারলেও নাহিদের প্রশংসা করেছেন ফিল সিমন্স। ম্যাচ শেষে তিনি বলেন, আমার মনে হয় গতি আপনি বাজারে কিনতে পারবেন না, কাউকে শেখাতে পারবেন না। নাহিদ রানা রোমাঞ্চকর প্রতিভা, তাকে যত্ন করে গড়ে নিতে হবে। তাকে দেখে আমার খুব ভালো লেগেছে।